संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমরা আবার পুরনো দিনের সাধুদের কথায় ফিরে আসি। অনেকেই খালি বলে স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের সম্বন্ধে শোনার কথা ইচ্ছা প্রকাশ করে। মহারাজকে আমার খুব কাছ থেকে বেশ কিছুদিন দেখার সৌভাগ্য হয়েছিল, তো তাই জন্য অনেকেই খালি বলে। তো আজকে আমরা শুরু করি মহারাজের জীবনের স্মৃতি কিছু রোমন্থন করি আমরা। একদিনে তো শেষ হবে না, আমরা ধীরে 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 প্রত্যেক সপ্তাহে একটু একটু করে করতে করতে আমরা এগিয়ে যাব। স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, তার ডাক নাম ছিল রামগোপাল। তিনি জন্মগ্রহণ করেছিলেন এখনকার বাংলাদেশ, তখন অবিভক্ত বাংলায় সিলেট ডিস্ট্রিক্টে ঢাকা দক্ষিণ অঞ্চলে। তখন তো বাংলাদেশ ভাগ হয়নি, তো ঢাকা দক্ষিণ খুব বিখ্যাত, যেখানে মহাপ্রভুর আসল বাড়ি, জগন্নাথ মিশ্রের বাড়ি ছিল ওইখানেই। তার ঠাকমা ওখানেই ছিলেন, জগন্নাথ মহাপ্রভু সেখানে গেছেনও। তো ওই অঞ্চলেতেই এই রামগোপাল মহারাজ স্বামী প্রমেয়ানন্দজি পরবর্তীকালে তার জন্ম হয়। আমাদের মাঝে মাঝে তিনি গল্প করে বলতেন যে নবদ্বীপ তো পরে, আসল তো ঢাকা দক্ষিণ। আমরা বুঝতে পারতাম না আসল ঢাকা দক্ষিণ মানে জগন্নাথ মিশ্র তো ঢাকা দক্ষিণ থেকে নবদ্বীপে এসেছিলেন, এখানে এসে তারপরে মহাপ্রভুর জন্ম হয়েছে এখানে, কিন্তু আসলে তো ওদের বাড়ি হলো ঢাকা দক্ষিণে। তা এরকম ভাব বলতেন মাঝে মাঝে। তো আমাদের সৌভাগ্য হয়েছিল একবার, পরবর্তীকালে যখন মহারাজ সিলেট আশ্রমে গেছেন, তখন মহারাজের সঙ্গে ওই সিলেট আশ্রম থেকে আমরা ঢাকা দক্ষিণে জগন্নাথ বা মহাপ্রভুর বাড়ি আর কি, যেটি মহাপ্রভুর বাড়ি দেখতে গিয়েছিলাম। তা সেখানে যে বাড়িটি তার ঠাকমার বাড়ি ছিল সেটি ভগ্ন দশা। তো যাই হোক, তো ওই জায়গাতে এরকম ভাব ছিল। তো তারই কাছাকাছি কোনো একটি জায়গাতে মহারাজের জন্ম হয়েছিল, সেখানে তার বাড়ি ছিল। তো মহারাজের ওইখানে বাড়ি ছিল। তো আমি তার জন্মস্থানেতে যাওয়া আমার সৌভাগ্য হয়নি, কেননা সেখানেতে তখন যাওয়ার হয়নি। এরপর মহারাজ তখন সেই সময়ে ওইখান থেকে খুব বেশি দূর নয়, একটি নদী কুশিয়ারা নদীর অপর তীর আসামের কাছাড় ডিস্ট্রিক্ট। তা এই কাছাড় ডিস্ট্রিক্টে করিমগঞ্জ অঞ্চল, সেই করিমগঞ্জেই মহারাজ পড়াশোনা করেছিলেন। সেখানেতেই তিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ওইখানেই। তখন তো মাধ্যমিক নামে ছিল না, অন্য নামে ছিল। তা সেখানেই উনি পড়াশোনা করেছেন। আমরা যখন পরবর্তীকালে ওই করিমগঞ্জে গেছি, সেখানে আমাদের রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ সেন্টার রয়েছে। তা সেখানে গেছি, তখন ওই স্কুলের সেই সময়কার হেডমাস্টার এসে একদিন বলল যে মহারাজ, আমাদের ইচ্ছা, আপনি আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন, তা আমাদের খুব ইচ্ছা যে আপনি যদি একটু পায়ের ধুলো দেন তাহলে আমরা খুব ভালো, সব ছেলেরাও বুঝতে পারবে যে এখানকার ছাত্র কত উঁচুতে উঠেছেন। তখন মহারাজ ভাইস প্রেসিডেন্ট। তো মহারাজকে ওই করিমগঞ্জে যিনি মহন্ত ছিলেন তিনিও বয়োজ্যেষ্ঠ, তো স্বামী উদ্গীতানন্দজি নির্মল মহারাজ। তো উনিও বললেন হ্যাঁ 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 চলো, রামগোপাল মহারাজকে বললেন চলো চলো চলো। তো তখন গিয়েছিলেন মহারাজ, আমরাও ছিলাম মহারাজের সঙ্গে। তো মহারাজ সব দেখলেন, দেখে বললেন যে অনেক উন্নতি হয়েছে, আগে তো এত কিছু ছিল না। তো যাই হোক, সেই দেখে টেকে মহারাজের খুব আনন্দ হলো, আমাদেরও আনন্দ হলো মহারাজের সেই পড়াশোনার স্থান দেখে আসতে পারলাম বলে। তো এইখানে তিনি পড়াশোনা করেন
এরপর তখন বাংলাদেশের একটা সমস্যা চলছে, তো বাংলাদেশ ভাগ হয়ে যায়, তো বহু মানুষ ওখানেতে ভালো থাকতে পারবে না বলে সব ভারতবর্ষে এসে চলে আসতে শুরু করে। তা ওইখানে একটি জায়গা ছিল সোনবিল বলে, এখনও আছে সোনবিল, খুব বিশাল বিল, মানে বিরাট জলাশয়, এমন ভাব যে এপার থেকে ওপার ভালো দেখা যায় না, এত বড়। তা ওই জলাশয়ের তীরে ওইখানে অনেক ফাঁকা জায়গা, তো সেইখানেই ওই বাংলাদেশ থেকে এসে তারা ওখানে যা হোক করে তাদের জীবন কাটাতে শুরু করেছিল। তো সেইখানেতে আমাদের এই রামকৃষ্ণ মিশন থেকে রিলিফ করা হতো তাদের, বিভিন্ন রকমভাবে যতটুকু খাবার দাবার দেওয়া, একটু মাথায় তাঁবুর জন্য প্লাস্টিক দেওয়া, থালা বাসন ইত্যাদি যার যেমন প্রয়োজন এগুলো দেওয়া হতো। তো ওই কাজে তখন এই রামগোপাল মহারাজ তিনি সাহায্য করতেন, উনিও ওই কাজে লেগে পড়লেন। খুব ভালো লাগলো স্বামীজির আদর্শে, তখন স্বামীজির কথাও পাঠ হতো ইত্যাদি। আর সেই সময়েতেই করিমগঞ্জে যিনি মহন্ত ছিলেন সেই সময়ে, তা তিনিও এই স্টুডেন্টদেরকে নিয়েই এইসব কাজ করতেন, তাদের মাঝে মাঝে স্বামীজির ভাবে উদ্বুদ্ধ করতেন। তো সেই স্বামীজির কথা শুনে বালক রামগোপালের মনের মধ্যে খুব ভালো এই সেবা করার ভাব আসে, এবং তিনিও ওই সোনবিলে ওই বাংলাদেশি মানুষদের যারা সব এসে বসে আছেন তাদেরকে খুব সেবা যত্ন করেন। প্রত্যেক দিন তাদের এই ডিউটি ছিল। আর সেই সোনবিলে বিশাল ওই বিল ঝিল নৌকা করে করে পার হতো, তো উনি নৌকাও চালাতে পারতেন ভালো। তা সেখানে তো আরও কয়েকজন ছিলেন, তাদের মধ্যে প্রীতি মহারাজ বলে একজন ছিলেন, তিনিও ছিলেন ইত্যাদি। তা মাঝে মাঝে বলতেন যখন হাওয়া দিত এত বড় বড় ঢেউ উঠতো যে নৌকা একেবারে গেল বোধহয় ডুবে, এমন অবস্থা হতো নাকি। তো যেহেতু খুব বড়, তো সেই জন্য ঢেউটাও খুব বড় বড় হতো। তো তাদের এরকম বহু অভিজ্ঞতার কথা তিনি আমাদের গল্প করতেন। তো ওই সোনবিলে রিলিফ কাজের মধ্যে দিয়েই তাঁর এই রামকৃষ্ণ অর্ডারে পরিচয় এবং জয়েনিং, ওই করিমগঞ্জেই তিনি জয়েন করলেন। সেই সালটা ছিল 1951 সাল। 1951 সালে তিনি ওই জয়েন করলেন, অর্থাৎ বললেন যে না আমি আর বাড়িতে যাব না, পড়াশোনা করব না। অন্যরা বলল দেখো একটু পড়াশোনা না করলে পরে সাধু হলে অসুবিধা, একটু পড়াশোনা করতে হবে। তা তখন এরা বললেন যে, মহারাজ বললেন যে না পড়াশোনা তো অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না, আমি এরকম ভাব সাধু হতে চাই। তখন আর কি করবে, বাড়ির লোকেরাও যখন আর পারল না, তখন তার আর কিছু বলল না, তখন জয়েন করলেন তিনি। আর এই 51 থেকে 53 3 বছর চলেছিল এই রিলিফ ওয়ার্কটা। 3 বছর ধরে রিলিফ ওয়ার্ক চলল, মহারাজও ওখানেই থাকলেন। তারপরে গিয়ে শিলং আশ্রমে গেলেন। শিলং আশ্রমে, কেননা করিমগঞ্জ এখানে বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, মাঝে মাঝেই সবে ও আসতে শুরু করলো, খালি বোঝাতে শুরু করলো যে তুই বাড়ি চলে আয়, এক্ষুনি এইসব দরকার নেই, হ্যান ত্যান ইত্যাদি। তো তখন ওখানকার মহারাজ বললেন, সে কি আপনারা মহাপ্রভুর দেশের মানুষ, মহাপ্রভু কীরকমভাবে তার জীবনযাপন করেছেন সেটা কি খারাপ? তো তার এই তোমাদের এই ছেলে এরকমভাবে সন্ন্যাস জীবনযাপন করতে চাইছে, সব ঘর বাড়ি ছেড়ে আসার তার বৈরাগ্য এসেছে, তোমরা তাকে এমন বলছো কেন? তা অনেক বুঝিয়ে টুজিয়ে বললেনও। তো তবুও দেখলেন যে এরকম অবস্থা, ওর মনটা খুব কষ্ট হবে বা বারবার মনের মধ্যে চঞ্চলতা আসবে, সেই জন্য করিমগঞ্জের তৎকালীন মহন্ত মহারাজ তাকে শিলং গিয়ে যেতে বললেন। তো শিলংয়েতে গিয়ে তিনি আবার থাকলেন, শিলং আশ্রমে। আমাদের রামকৃষ্ণ মঠ শিলং একটা ব্রাঞ্চ সেন্টার রামকৃষ্ণ মিশনেরই। তো সেই শিলংয়ে ছিলেন আরেকজন মহারাজ, তিনি ছিলেন
রাজা মহারাজের দীক্ষিত। তো সেখানে তিনি খুব সুন্দর তবলা বাজাতে পারতেন, খুব সুন্দর গানও গাইতে পারতেন। তা এবার এই বালক রামগোপাল সেখানেতে গিয়ে তবলা শিখতে শুরু করলেন। তিনি গানও একটু একটু গাইতেন, তো বিশেষ করে তবলা খুব ভালো বাজাতেন, তবলা এবং পাখোয়াজ। তারপর শিলংয়ে থাকতে থাকতে এরপর প্রায় 10 বছর হয়ে গেল। ওই শিলংয়েতেই এক সময় স্বামী শঙ্করানন্দজি মহারাজ এলেন। তখন ওই শঙ্করানন্দজি মহারাজের কাছে তার মন্ত্র দীক্ষা হলো। স্বামী শঙ্করানন্দজি মহারাজ হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের 7th প্রেসিডেন্ট, 7ম সংঘাধ্যক্ষ। তিনি রাজা মহারাজের সেক্রেটারি ছিলেন। তো শঙ্করানন্দজি মহারাজ যখন শিলংয়ে এসেছিলেন তখন সেখানেতে রামগোপাল মহারাজের দীক্ষা হলো, এবং দীক্ষার পর উনি যেহেতু জয়েনিং আগেই হয়ে গেছে, তো সেই অনুযায়ী সেই সময়তে ট্রেনিং সেন্টার ছিল না। তা তখন মহারাজকে 10 বছর প্রায় 61তে মহারাজকে আবার বেলুড় মঠে ডাকা হলো। বেলুড় মঠে এলেন। বেলুড় মঠে এসে তাঁর সন্ন্যাস হলো। সন্ন্যাসও ওই তাঁর গুরু স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছেই সন্ন্যাস হলো। তিনিও তখন প্রেসিডেন্টই। মহারাজের কাছে দীক্ষা হলো, মহারাজের কাছে সন্ন্যাসও হলো, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস পেলেন। ব্রহ্মচর্য সন্ন্যাস পেলেন। ব্রহ্মচর্য বোধহয় ব্রহ্মচর্য শঙ্করানন্দজি মহারাজের কাছে পেয়েছিলেন না বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে পেয়েছিলেন, আমার এই মুহূর্তে ঠিক খেয়াল করতে পারছি না। তবে সন্ন্যাস ওই শঙ্করানন্দজি মহারাজের কাছেই পেয়েছিলেন। তারপর সেখানে মঠেতেই তার থাকা হলো। মঠেতে আছেন। কয়েক মাসের জন্য তার পোস্টিং হলো তমলুক। তমলুকে কিছু একটা সমস্যা ছিল, ওখানে লোকজন কম ছিল অ্যাকাউন্টসের ব্যাপারে। তখন তাকে পাঠানো হলো, তুমি একটু যাও তো, গিয়ে একটু ওদের সব হেল্প করে দিয়ে এসো। তারপরে ওনাকে তমলুক আশ্রমে গেলেন, কয়েক মাস ছিলেন সেখানে। তারপর সেখান থেকে এসে আবার মঠের হেডকোয়ার্টার্সই তখন রয়েছেন তিনি। প্রভু মহারাজ তিনি জেনারেল সেক্রেটারি। তো সেখানে কিছু কিছু ক্ল্যারিক্যাল ওয়ার্ক এসব করতে হতো মহারাজকে। মহারাজ বলতেন যে সেই সময় আমরা মহারাজের যে জিনিসটা আমাদের হয়তো কোনো চিঠি বা কোনো লেখা দিয়েছেন সেটাকে আমরা টাইপ করতাম। তখন টাইপ মেশিনে টাইপ করতাম, করে মহারাজকে দিতাম। মহারাজ আবার সেটি ড্রাফট দেখে এরপর দেখলেন হয়তো কিছু কিছু কারেকশান করতে হবে, তা সেই সব কারেকশানগুলো করে মহারাজ আবার আমাদেরকে দিতেন। আমাদের আবার নতুন করে সব টাইপ করতে হতো, কেননা এখনকার মতন তো কম্পিউটার নয় যে জায়গাটুকু ভুল সেই জায়গাটুকু ঠিক করবেন, তা সম্ভব নয়। তো আবার নতুন করে পুরো টাইপ করে ঠিক করে দেখে শুনে আবার মহারাজকে দিতাম। আবার মহারাজ খুব পারফেকশনিস্ট ছিলেন। তো স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ আমাদের 10ম সংঘগুরু, তিনি ছিলেন খুব পারফেকশনিস্ট। তো তার মনে হলো যেন যা এই জায়গাটা এই সেন্টেন্সটা বোধ হয় একটু এইরকম হলে একটু ভালো লাগবে। আবার চেঞ্জ করলেন, আবার কিছু এডিট করলেন, করে বলেন যে এইটা ঠিক করে নিয়ে এসে, তখন এসে আবার নতুন করে এই সমস্ত টাইপ করে। তো মহারাজ বলতেন যে এইরকমভাবে মাঝে মাঝে 6-7 বার পর্যন্ত টাইপ করতে হতো একটা লেখা ঠিক দাঁড় করাতে গেলে। ওই করতে করতে মহারাজে বলতেন আমাদেরও অনেক শিক্ষা হয়ে যেত। মহারাজ কেমন চাইছেন, মহারাজের কেমন দরকার, আমাদের মঠ মিশনে কেমন ভাব শব্দ ব্যবহার করা হয়, কেমন ভাব সেন্টেন্স করা উচিত, এইগুলো নিয়ে মহারাজের খুব ভালো জ্ঞান হয়ে গিয়েছিল। এরকমভাবে করতেন। তখন তো আর ফ্যান ট্যানও ছিল না, হয়তো অফিস ঘরের মধ্যে মহারাজ তখন বলতেন যে অফিসে তখন একটা ফ্যান, আর দুপুরবেলাতে অফিস বন্ধ হতো না। সকালবেলা 8:30টার সময় অফিস চলে গেলেন, অফিসে গিয়ে যা কাজ ইত্যাদি করে তারপরে খাওয়া 11:45 ঘন্টা পড়তো, সবাই তখন খেতে যেতেন। খেয়ে দিয়ে এসে এবার ওই একটুখানি একটা হয়তো ফ্যান আছে অফিসে মাঝখানে, হয়তো বা কোনো একটা অফিসে ফ্যান রয়েছে, সেই ফ্যানের নিচে একটু বসে জামাটাকে একটু খুলে গেঞ্জিটা পরে একটুখানি সামান্য হাওয়া টাওয়া খেয়ে নিলেন, প্রচণ্ড গরম হয়তো, করে আবার বসে শুরু করে দিলেন কাজ। একদম সন্ধ্যা আরতির একটু আগে তখন অফিস বন্ধ হয়ে যাবে।
এরকম রুটিন ছিল। প্রত্যেক দিন সকালবেলায় মঙ্গল আরতির পর তারপরে নিজের মতন চান টান ইত্যাদি করে টোরে নিয়ে চ্যান্টিং ফ্যান্টিং যা হয় করে ব্রেকফাস্টের পর এইসব করে তারপরে তিনি অফিসে আসতেন। তো এইরকমভাবে চলছে। এমন সময় ঠিক হলো যে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ, তিনিও রাজা মহারাজেরই ডিসাইপল ছিলেন, মন্ত্র দীক্ষিত। তো উনিও ভাইস প্রেসিডেন্ট সেই সময় হয়েছেন। তো জ্যোতিষ্বরানন্দজি মহারাজ আসছেন, বেলুড় মঠে কিছুদিন থাকবেন। তো মহারাজ বলেছেন যে হেডকোয়ার্টার্সে বলেছে, আমাকে একজন সাধুকে দিও, সে একটু চিঠিপত্র লিখে টিখে দেবে বা আমার টুকটাক যা যা লাগবে এগুলো করে দেবে। তো তখন প্রভু মহারাজ তিনি এই রামগোপাল মহারাজকে, অর্থাৎ যার সন্ন্যাস নাম হলো স্বামী প্রমেয়ানন্দজিকে দিলেন। বললেন যে তুমি একটু এখন থাকবে জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সঙ্গে, ওনার যেমন যেমন দরকার তেমন তেমন তুমি করবে। মহারাজ বললেন ঠিক আছে। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ তখন এই মন্দিরের পিছনে ট্রাস্টি বিল্ডিং আছে, ওইখানেই নিচে একটি ঘরে থাকতেন। আর মহারাজও তার সঙ্গে সঙ্গে থাকতেন। মাঝে মাঝে চিঠিপত্র লেখালেখি বা অন্য যা কিছু যেমন যেমন দরকার পড়তো তিনি করে দিতেন। ইতিমধ্যেই মহারাজের একটু ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে মঠ মিশনের চিঠিপত্র লেখালেখি সম্বন্ধে, এবং প্রভু মহারাজও বেশ স্যাটিসফাইড ছিলেন। তো যাই হোক এরকম চলছে। এরপর মহারাজ অর্থাৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ জেনারেল সেক্রেটারি থেকে একেবারে প্রেসিডেন্ট হলেন। তাকে প্রেসিডেন্ট হতে হলো সেই সময়। যাই হোক আমাদের প্রেসিডেন্ট তো শ্রী শ্রী ঠাকুরের উপর নির্ভর করেন, তিনি যাকে যেমনভাবে করবেন, ঠাকুরের প্রতিনিধি। তো স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ তিনি অধ্যক্ষের দায়িত্ব নিয়ে বসলেন। আর এখন সব সময়তেই একজন প্রেসিডেন্ট মহারাজের একজন করে সেবক দরকার হয়, যে কিনা তার এই চিঠিপত্র লেখালেখি বা অন্যান্য সব কাজে সাহায্য করতে পারবে। যেহেতু এই প্রমেয়ানন্দজি মহারাজ বেশ কিছুদিন ধরে তার কাজ করে এসেছেন অফিসে, সেই জন্য তিনি এই প্রমেয়ানন্দজি মহারাজকেই নিলেন তার কাজে সহযোগিতা করার জন্য। প্রমেয়ানন্দজি মহারাজ হলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সচিব, সেক্রেটারি। তো এইভাবে তাদের চলছে। তারপর দীর্ঘ প্রায় যতদিন মহারাজ ছিলেন ততদিন প্রায় 19 বছর মহারাজের সেক্রেটারি হয়ে তিনি ছিলেন, 19 বছর। এরপর মহারাজের যখন শরীর গেল, স্থূল শরীর সরে যাওয়ার পর প্রমেয়ানন্দজি মহারাজ কি করবেন তা ওনাকে তখন উদ্বোধনের এডিটরের দায়িত্ব নিতে হলো। 2 বছরের জন্য তিনি উদ্বোধনের এডিটরের দায়িত্ব নিয়েছিলেন, এবং তারপর উদ্বোধনের এডিটর 2 বছর, তার এরপরে আবার উনি 1987 সালে ট্রাস্টি নির্বাচিত হন, অছি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন, এবং ওনাকে নিয়ে আসা হয় বেলুড় মঠের ম্যানেজার করে। বেলুড় মঠের ম্যানেজার এবং তার সঙ্গে তিনি ট্রেজারার নির্বাচিত হন আরও কিছুদিন পরে। এরপর 2009 সালে তিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট সহ সংঘাধ্যক্ষ হিসেবে আবার নির্বাচিত হন। এরপর 2009-তে ভাইস প্রেসিডেন্ট হলেন। 2011 অক্টোবর মাসে তার স্থূল শরীর তিনি ত্যাগ করেন। এর মাঝের যে ঘটনা আমরা একটু একটু করে প্রত্যেক দিন বলবো। আজকে আমরা এই পর্যন্তই থাক, আজকে আমাদের ছোট্ট তার পরিচয়টাটুকু দেওয়া হলো। এবার এর মাঝে মাঝে যেমন যেমন মহারাজের কাছে আমরা শুনেছি এবং যেমন যেমন দেখেছি মহারাজের সম্বন্ধে, আমরা প্রত্যেক দিন একটু একটু করে এরম বলবো, শুনবো। আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।